ঘন্টা রাইড করতে চলেছি, মানে টানা 2 দিন আমি রাইড। এই যে দেখো জাস্ট এইটা, তোমার পাটাই হয়তো আর থাকতো না। सर जी जाने को दीजिए ना, एक्चुअली गलती हो गई है। यहाँ से गाड़ी उतरेंगे तो गाड़ी टूट जाएगा। আজকের ব্লগটা শুরু করছি একদমই বাংলাদেশ বর্ডার থেকে, মানে এই বর্ডার থেকে এখন আমি রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আর রাস্তার অবস্থা দেখো, শুধু অফরোডিং আর অফরোডিং, তার সাথে ডান দিক বাম দিকে তো ল্যান্ডস্লাইড আছেই। অবশ্যই ল্যান্ডস্লাইড এখন আমার কাছে কমন ব্যাপার হয়ে গেছে, এতটাই কুয়াশা, মানে কুয়াশায় পুরো রাস্তা যেন ঢেকে নিয়েছে। এখান থেকে আমি সামনের কোনো ভিউ আর দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি চারিদিক শুধু সাদা। সর্বনাশ, সামনের রাস্তার কন্ডিশন দেখো আরও খারাপ হয়ে গেছে, মানে এদিকে তো পুরো কাদা জল সব কিছু আছে আর কি। আমি বুঝতে পারছি না ভাই, এইরকম অফরোডিং, চূড়ান্ত লেভেলের অফরোডিং, এটা জাস্ট কখন শেষ হবে। মানে আমার মনে হচ্ছে শিলং পর্যন্ত আমাকে হয়তো এভাবেই যেতে হবে। বাংলাদেশ থেকে অনেকটাই চলে এসেছি, মোটামুটি ওই 10-12 কিলোমিটার মতো বলতে পারো। আর এদিকটাই দেখছি ঠান্ডার পরিমাণটা অনেক বেশি, মানে পুরো হাড়হিম করে ঠান্ডা আর কি। ঘড়িতে এখন সময় হয়েছে ওই 3:45 মতো, আর আমার না অনেক খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে আমার আর কিছুই খাওয়া হয়নি। তো চলো সামনে কোনো ধাবা টাবা দেখি, যদি পেয়ে যাই তো ভাই আগে আমার পেট পুজোটা সারবো। রেস্টুরেন্টে দাঁড়িয়েছি নিজের পক্ষীরাজকে সাথে নিয়ে, আর ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে এখন। কিন্তু এক্সাক্ট এই প্লেস থেকে আর ওই শিলং এর ডিস্টেন্স আছে মোটামুটি 78 কিলোমিটার। বাংলাদেশ বর্ডার ক্রস করে আমি এখানে এসেছি, বাড়ি ফিরছি। হ্যাঁ, কলকাতা ফিরতে হবে, বাট কলকাতা ফিরতে গেলে মোটামুটি 1200 কিলোমিটারের কাছাকাছি আমাকে এখন রাইড করতে হবে। তার আগে ভাবলাম চলো কিছু খাওয়া দাওয়া করি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আছে অলমোস্ট 670 কিলোমিটার, তার বেশি তো কম না। ইন্টেরিয়ার এরিয়াটা দেখো ঠিক এতটা সুন্দর, পুরোটাই কিন্তু বাঁশের। গরম গরম ধোয়াটা চাও, এই স্পাইসি সসটা কিন্তু আমি প্রচন্ড পছন্দ করি, যেটা পাহাড়ি এলাকায় মোমোতে দেওয়া হয়, যদিও মোমো অর্ডার দেওয়া আছে, আসবে ওটা। খাওয়া দাওয়ার পরে জাস্ট আবারও টানটার উত্তেজনার সাথে রাইড স্টার্ট করে দিয়েছি। আর এই জায়গায় রাস্তা খারাপ হলেও কিন্তু ওয়েদারটা আগে থেকে একটু ভালো আছে। তো এবার তোমরা দেখো সামনে কীরকম রাস্তা, আর কি রাস্তা থেকে আমি রাইড করে যাচ্ছি ভাই। একটু আগে কুয়াশায় জাস্ট কিছু দেখাই যাচ্ছিল না। এখান থেকে না শিলংয়ের ডিস্টেন্স আছে ওই 72 কিলোমিটার মতো, বাট বিশ্বাস করো আমি জাস্ট বুঝতে পারছি না আমি ঠিক কতক্ষণে শিলংয়ে ঢুকবো। ইয়ার এরকম যদি রাস্তার কন্ডিশন হয়, গরুর গাড়ির থেকেও মনে হয় আস্তে চালাতে হচ্ছে আমায়। দেখো সব 4 চাকাগুলো কিন্তু পরপর দাঁড়িয়ে গেছে, মানে এখানটা একটা জ্যাম লেগে গেছে 4 চাকার, বাট কারণটা এখনো না বুঝতে পারছি না। ও ভাই সাহেব, রাস্তার অবস্থা এখানটার জন্য বিরাট ডেঞ্জারাস। ও হো হো হো, ওই দিকটাই দেখো, এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে আর জেসিবি দিয়ে পাথর কাটার কাজকর্ম চলছে। দ্যাটস ওয়াই কিন্তু সমস্ত গাড়িগুলোকে আটকে রাখা হয়েছে, কারণ এখানে যখন তখন কিন্তু বিপদ ঘটতে পারে। যেহেতু আমি বাইক নিয়ে আছি তো তাই আর কি কোনো প্রবলেম হচ্ছে না তেমন, আমি বেরিয়ে যাচ্ছি। বাট 4 চাকাতে ক্রস করা একটু টাফ। हाँ, थोड़ा सा सामने कीजिए तो हो जाएगा। हाँ हाँ, ওকে, থ্যাংক ইউ। জানি না আমি আর ঠিক কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারবো, কারণ আর পাচ্ছি না আমি, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে না, একে খারাপ রাস্তা তার উপরে এই বৃষ্টি, মানে আমার জন্য মনে হচ্ছে একসাথে ব্লগিং প্লাস রাইড আর কন্টিনিউ করা সম্ভব নয়। তবুও যতটা আমি পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা মনসুনে তোমরা মেঘালয়ে আসতে চাইছো, তো আজকে এই জায়গা থেকে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, দেখো মনসুনে মেঘালয়ে ঘুরলে যতটা সুন্দর দৃশ্য দেখা যায়, তার পেছনে কিন্তু ততটাই খারাপ কিছু পোহাতে হয়। তো যদি আসতেই হয় মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার হয়ে এসো, আই হোপ তোমরা পারবে। ও ভাই সাহ, রাস্তার অবস্থা অনেক খারাপ, আর বৃষ্টি যেহেতু হচ্ছে না তাই জন্য গাড়ির চাকাটাও স্কিপ মারছে। চলো বেরোতে তো হবেই। ভাই প্রচুর ভয় লাগছে। ও হো, এদিকে দেখো কত পাথর ভাঙা, আর এখানে এই যে বড় গাড়ি, মাই গড সিরিয়াসলি ইয়ার ভয় লাগছে এখান থেকে যে কিভাবে আমি বেরোবো। ঘড়িতে বাজে অলমোস্ট বিকেল 5:30, আর বিকেল 5:30 মানে বুঝতেই পারছো পাহাড়ি জায়গায় কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে।
তবে আমি কিন্তু শিলং থেকে এখনো বেশ অনেকটাই দূরে আছি, জানি না কতক্ষণে শিলং ঢুকবো। তবে হ্যাঁ, আমাকে কিন্তু ঢুকতেই হবে। আর আমি তো শিলংয়ে স্টে করবো না, ডিরেক্ট শিলিগুড়ি বেরিয়ে যাব, সেটা যত রাতই হোক না কেন। বিকজ আমি যে ট্যুর প্ল্যানটা করেছিলাম, আমি 7 দিন সময় নিয়েছিলাম আর কি, যে 7 দিনে আমি ঘোরাঘুরিটা কমপ্লিট করব। বাট সেখানে আমার অলরেডি 2 দিন এক্সটেন্ড হয়ে গেছে। তো এবার জাস্ট আমি বাড়ি ফিরতে চাই। এই সেই মোড়, এখান থেকে কিন্তু চেরাপুঞ্জি যাওয়া যায়, ডাউকি যাওয়া যায়, আর স্ট্রেট যাচ্ছে শিলং। ফাইনালি আর এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স আছে মাত্র 22 কিলোমিটার, আর গুয়াহাটির ডিস্টেন্স আছে 119 কিলোমিটার দূরে। আমি একটাই কথা বলবো, যতই খারাপ সিচুয়েশন আসুক আর কি, যাই হয়ে যাক, জীবনে সবসময় চিল মেরে সামনে এগোবে, দেখবে সব কিছুকে তুমি জয় করে সামনে এগোচ্ছ। একদমই কিন্তু শিলংয়ের মধ্যে ঢুকে গেছি। এদিকে দেখো চারিদিকে লাইট টাইট জ্বলছে, প্লাস জ্যামজটও শুরু হয়ে গেছে। এবার যেন আলাদা একটা সুকুন ফিল হচ্ছে। সন্ধ্যে নাগাদ শিলংয়ে আর কি ঢুকতে পেরেছি, এটার জন্য আমার অনেকটা ব্লেস লাগছে। একদম এখান থেকে দেখো পাহাড়ির গায়ে যে সমস্ত বাড়িগুলো আছে সেগুলো লাইট জ্বলছে, আর দেখতে ঠিক এতটা সুন্দর লাগছে। জাস্ট আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আর আমি যেহেতু এখানে স্টেও করছি না, আমি বুঝতে পারছি না আমি ফোনটা এবার কোথা থেকে চার্জ করব। সামনেই দেখো লেখা আছে থ্যাঙ্কস ভিজিট এগেইন। ফাইনালি আমি শিলং থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকটার রাস্তাঘাট দেখো পুরো অন্ধকারই অন্ধকার। এবার আমার একটু চাপ মনে হচ্ছে, কারণ যেহেতু আমার ফোন সুইচ অফ হয়ে গেছে না, আমি মানে কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। মানে এখানেও আমাকে লোককে জিজ্ঞেস করে করে এগোতে হবে। উমিয়াম লেকটাকে ক্রস করছি, মানে এই ব্রিজের নিচেই কিন্তু আছে উমিয়াম লেক। দেখো এখান থেকে একদমই লেফটে চলে যাচ্ছে গুয়াহাটি। দিনের বেলা যে রাস্তাগুলোকে এতটা সুন্দর লাগে, বিশ্বাস করো রাতের বেলা সেই রাস্তাগুলোকেই সব থেকে বেশি ভয়ানক লাগে। হ্যাঁ, এটাই আমার মনে হচ্ছে এখন, কারণ চারপাশের রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি ঘোড়া চলছে না, প্লাস প্রকৃতির যে একটা সাউন্ড না, সেটা একটা মানে বিভৎস ভয়ানক একটা সাউন্ড। শুনে কেন আমার ভয় লাগছে, মনে হচ্ছে এই অন্ধকার রাস্তাটা কতক্ষণে শেষ হবে। গুয়াহাটি এখান থেকে দেখো 54 কিলোমিটার দূরে। এখন আমার কাছে সাইনবোর্ডে ভরসা বস। ভাই সাহ, এখান থেকে জাস্ট সামনের ভিউটাকে দেখো কতটা সুন্দর লাগছে। চারপাশে যেন বাড়িগুলোকে থাকে সাজিয়ে রাখা হয়েছে। অন্ধকার জগতে আমি আলোর দিশা খুঁজে পেয়েছি। আমারও একটা সাইনবোর্ড চোখে পড়েছে, আর এখানে দেখো এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স আছে মাত্র 25 কিলোমিটার। ওহো দেখো বস, আমি আনন্দ করছি, কিন্তু আমার যে কষ্ট হচ্ছে না এমন নয়, আমি বলতে পারো প্রায় বিধ্বস্ত হয়ে গেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, যতই সমস্যা আসুক, যতই খারাপ সময় চলুক, সবসময় চিল মারতে হয়। কারণ এত তাড়াতাড়ি যদি আমি নিজেকে দুর্বল করে দিই, তাহলে আর আমার দ্বারা সামনে এগোনো পসিবল হবে না। আর আমাকে এখনো অনেকটা পথ এগোতে হবে, আর আমি কোথাও স্টে করতে পারবো না, বিকজ আমাকে রাখির দিন কলকাতাতে পৌঁছাতেই হবে অ্যাট এনি হাউ। ঘড়িতে সময় হচ্ছে রাত 9:30, আর এখন কিন্তু আমি চলে এসেছি গুয়াহাটিতে। আর আই থিঙ্ক আই নিড আ টি ব্রেক, তো লেটস গো। জাস্ট গুয়াহাটি হাইওয়েতে বসে আছি, বাইকটা এখানে রেখে, আর এই হচ্ছে আমার চা, পুরো গরম গরম। সেই লাগছে, সেই আলাদা রিফ্রেশমেন্ট। চা খেয়ে আবারও হালকা করে একটু এনার্জিটাকে বুস্ট আপ করে নিলাম, বাট রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, এটাই আফসোস। ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে রাত 1:29, আর এই মুহূর্তে কিন্তু আমার বাইক মানে আমার পক্ষীরা যেখানে হাতে একটা রেডবুল নিয়ে নিয়েছি। এক্সাক্ট এই প্লেস থেকে কিন্তু আসাম গেটের ডিস্টেন্স আছে 150 কিলোমিটার, আর কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স আছে 387 কিলোমিটার মতো। এখনো অনেকক্ষণ রাইড করতে হবে, বলতে পারো আজকে আমি টোটাল 48 ঘন্টা রাইড করতে চলেছি, মানে টানা 2 দিন আমি রাইড করব। আর রাখি বন্ধন হচ্ছে বাঙালিদের একটা বড় উৎসব, তো সেটাকে জাস্ট মিস করতে চাই না। সমস্ত দাদা ভাই বোন দিদি ভাই সবার সাথে সেই দিনটা আমি একসাথে কাটাতে চাই। রাইড করতে করতে রাত থেকে ভোর হতে চললো, মানে ভোরের আলো ফুটছে আর কি।
এই রাতটা কখনো ভোলার নয়। এই রাতে আমি অনেক কিছুই করলাম, পেট্রোল পাম্পে ঘুমানো থেকে শুরু করে সবকিছু তো ক্যামেরায় দেখানো সম্ভব নয়। তবে একটা কথাই বলবো, প্রতিটা রাইডে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, অনেক কিছু এক্সপিরিয়েন্স দিয়ে যায়, অনেক কিছু স্মৃতি দিয়ে যায়, যা কখনো ভোলার মতো নয়। যখন আমি কলকাতা থেকে মেঘালয়ের দিকে যাচ্ছিলাম তখন না আমার মনে হচ্ছিল কতক্ষণে আসাম গেটটাকে দেখবো, কখনো দেখিনি যেহেতু, আর এক্সাইটেড ছিলাম। তবে আজও কিন্তু ফেরার দিনে আসাম গেটটাকে দেখার জন্য বা পাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ আমার মনে হয় আমি যদি আসাম গেটটা ক্রস করি সেখান থেকে আমার বাড়ি বা কলকাতার ডিস্টেন্সটা অনেকটা কাছে চলে আসবে। ফাইনালি একটা সুন্দর ভোরের আলোকে সাক্ষী রেখে আমি আসাম গেটকে বিদায় জানিয়ে কলকাতার দিকে রওনা দিচ্ছি। জাস্ট আসাম গেটটাকে ক্রস করেছি, তারপর কিন্তু এরকম মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার যেন আমার মনে হচ্ছে বৃষ্টিটাকে থামানো উচিত, কারণ আমার আর বৃষ্টি ভালো লাগছে না। এই যে 7-8টা দিনে আমি প্রচুর বৃষ্টিতে ভিজেছি, আর নিতে পারছি না। এই প্লেসে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স আছে 163 কিলোমিটার আর মালবাজার 119 কিলোমিটার। যদিও আজ কিন্তু আমি মালবাজার হয়ে বা সেবক রোড হয়ে শিলিগুড়িতে যাচ্ছি না, আজ কিন্তু প্রথমবারের জন্য আমি জলপাইগুড়ি হয়ে আর কি শিলিগুড়িতে ঢুকবো। দেখো সারা রাত বাইক রাইড করে এসে আমি এখন এই জায়গায় এসে পৌঁছেছি। একদমই আমার পেছনে দেখো আছে ব্রাঞ্চ অফ কলকাতা হাইকোর্ট এর জলপাইগুড়ি, আর এক্স্যাক্ট এই প্লেস থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স আছে 45 কিলোমিটার মতো। তো বস, আমি যে টায়ার্ড নয় এটা বলবো না, হ্যাঁ অফকোর্স আমি টায়ার্ড, বাট এখনও আমাকে 650 কিলোমিটার রাইড করতে হবে কলকাতা ঢোকার জন্য। মোটামুটি এই 48টা ঘন্টায় আমি কিন্তু অলমোস্ট বলতে পারো কত হবে 1300+ রাইড কিন্তু আমি করছি উইদাউট এনি স্টেতে। তো এটা আমার কাছে কি বলবো, মানে একটা বড় ব্যাপার, বিকজ এরকমভাবে আমি কখনো রাইড করিনি। দেখা যাক কতটা কি পারি, সবটাই তোমাদেরকে একটু একটু করে আপডেট দেবো। ঘড়িতে বাজে এখন সকাল 10:30, আর এখন কিন্তু শিলিগুড়ির খুব কাছে আমি, মানে এখান থেকে ডান দিকে জলপাইগুড়ি আর স্ট্রেট কিন্তু যাচ্ছে শিলিগুড়ি। তো তোমরা তো জানোই আমি সারাটা রাত রাইড করে গেছি, অলমোস্ট আমি কিন্তু 680 কিলোমিটার মতো রাইড করেছি কালকে সারাটা দিনে। আর আমার ফোনের চার্জের অবস্থাটাও খুব খারাপ, তা তোমাদেরকে ব্লগে আস্তে আস্তে বলেছি। ফোনটাকেও চার্জ দিতে হবে, সাথে কিন্তু গাড়িটাকেও আমাকে রেস্ট দিতে হবে। তো ভাবলাম শিলিগুড়িতে একটা রুম নিয়ে নিই, তো একটা শিলিগুড়িতে রুম নিয়ে নিয়েছি। আর এখানে 2-3 ঘন্টা ছোট্ট করে একটু রেস্ট নিয়ে আবারও কিন্তু রাইডটা স্টার্ট করবো কলকাতার উদ্দেশ্যে। বৃষ্টি মাথায় নিয়ে আমি শিলিগুড়ি ঢুকেছিলাম, আর বৃষ্টি মাথায় নিয়েই আবার শিলিগুড়ি থেকে আমাকে বেরোতে হচ্ছে। ফোন টোন চার্জ দিয়ে নিয়েছি, প্লাস নিজেকেও আরেকটু বুস্ট আপ করে নিয়েছি, আর এখন আবার রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স আছে 584 কিলোমিটার, আর মালদা আছে 264 কিলোমিটার দূরে। ভাই শিলিগুড়ি ক্রস করার পর আমি না রাস্তায় আর কোনো আলো দেখতে পাচ্ছি না। মানে এই মুহূর্তে আমি এখন আছি ইসলামপুরে, এখানেও মানে সেই গৌহাটির মতোই অবস্থা আর কি। পেছনে না একটা 4 চাকা আছে, আর যার আলোয় পুরো রাস্তাটা আলোয় আলো হয়ে যাচ্ছে। ভাই এরকম কিছু 4 চাকা মাঝে মাঝে দরকার আছে। বাটা সিং হোটেল, জাস্ট এখান থেকে কিন্তু আমি রাতের খাবার দাবারটা খেলাম। এখন আবারও আমি সামনের দিকে রওনা দিচ্ছি, চলো। একদমই আমার রাইটে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলেই কিন্তু আমি সিকিম থেকে ফেরার পথে রেস্ট নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা টুঙ্গি দিঘি থেকে বা রায়গঞ্জ থেকে আমার আজকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। মালদা ঢোকা ঠিক কিছুটা আগে এই রাস্তার মধ্যে এই ভারী জিনিসটা পড়েছিল, এই যে দেখো জাস্ট এইটা, মানে এত ভারী একটা জিনিস, মোস্ট প্রবাবলি এটা লরির কোনো অংশ হবে। আর একটু হলে আমার সাথে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, পায়ে হালকার উপর থেকে লেগেছে জাস্ট, নাহলে আমার পাটাই হয়তো আর থাকতো না। আমার পাটা জাস্ট এতটাই যন্ত্রণা করছে। আমি এটা তো এখন রাস্তা থেকে বাইরে ফেলে দিলাম, আর তোমরাও যদি কখনো এরকম কিছু দেখতে পাও অবশ্যই সেটাকে রাস্তার বাইরে ফেলে দিও। ননস্টপ চলছে আমার মেঘালয় থেকে কলকাতার এই রাইড। আবারও রাইড করতে করতে একটা ভোরের আলো দেখতে পাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক ভোর 4:01, আর এই মুহূর্তে আমি আছি তোমার আমার ভালোবাসার শহর, প্রাণের শহর মালদাতে। হ্যাঁ, মালদা বাইপাস জাস্ট আমি কিন্তু ক্রস করছি, উঠে পড়েছি মহানন্দা সেতুতে। আর এক্সাক্ট এই প্লেস থেকে ফারাক্কা ব্যারেজের ডিস্টেন্স আছে 54 কিলোমিটার, আর মধ্যমগ্রামের ডিস্টেন্স আছে 379 কিলোমিটার। আজ যেহেতু অনেক ভোরে আমি কালিয়াচকের বাজারে, তাই কিন্তু আর সেরকম জ্যাম নেই। দেখো পুরো রাস্তা ফাঁকা। ও শিট 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 শিট, মাই গড ভাই, আমি জাস্ট বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি গাড়িটা স্লো করে দিয়েছিলাম, মানে স্লোই যাচ্ছিল, জাস্ট চিলটা এসে এভাবে ধাক্কা খেলো।
ঘড়িতে এখন সময় হচ্ছে ভোর 5:30 আর এই মুহূর্তে কিন্তু আমি ফারাক্কা ব্যারেজে উঠছি। বাট আজকেও সেই লেভেলের জ্যাম ভাই। রাস্তা এতটা জ্যাম হওয়ার কারণে আমি কিন্তু একদম ফুটপাতের ওপরে উঠে গেছি, আর যত সামনে এগোচ্ছি ততই যেন জ্যাম বাড়ছে। মানে আমি যদি নিচ থেকে যেতাম, আমি ভাবতে পারছি না আমি ঠিক কতক্ষণে ফারাক্কা ব্যারেজটাকে ক্রস করতাম। এই ভোরের আলোয় ফারাক্কা ব্যারেজকে ঠিক এতটা সুন্দর লাগছে, কি দারুণ ভিউ, তার সাথে ঠান্ডা একটা হাওয়া পুরো চিল করে দিচ্ছে বডিটাকে। স্যার জি जाने को दीजिए ना, एक्चुअली गलती हो गई है, बहुत जैम था इसलिए। यहाँ से गाड़ी उतरेंगे तो गाड़ी टूट जाएगा। দেখো বস, আমি ভুল করলে আমাকে একবার কেন, তুমি আমায় 100 বার বলো, আমি 100 বার ভুল স্বীকার করবো, আর তুমি আমায় যা শাস্তি দেবে আমি মেনে নেবো। তো ওখানে ওই পুলিশ স্যার আমাকে দাঁড় করিয়েছিলেন, আমি দাঁড়িয়েছিলাম, ইভেন আমি দেখছিলাম অনেকেই নামিয়েছে বাইক, তো আমি ভাবলাম চলো নামতে যদি হয় আমি নামবো। আমি না ইট টিটও খোঁজা স্টার্ট করে দিয়েছিলাম, বাট তারপরে বিষয়টা যে এরকম হবে আমি একদমই ভাবিনি। মানে ওনার একজন কলিগ এলেন, মানে তিনিও বাই প্রফেশন পুলিশ, তো তাকে যেহেতু ছাড়তে হবে আর আমাকে না ছাড়লে যেহেতু তাকে পাস করতে পারছে না, আর সেও যেহেতু ওই একই রুট দিয়েই এসে ফুটপাথ দিয়ে, তো তাই জন্য কিন্তু আমাকে ছাড়লো। তার এই কাজে আমি সত্যি ভীষণভাবে লজ্জিত যে একজন পুলিশ কর্মকর্তা এরকম একটা কাজ করেন, নিজেদের দলের লোক হলে ছেড়ে দেন আর সাধারণ মানুষের জন্য ছাড়েন না। ভাই নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। সত্যি বলতে আমি এই সমস্ত কাজকর্মের দৃঢ় প্রতিবাদ জানাই। কি সুন্দর ভিউ আহিরন ব্রিজের, সকাল সকাল আহিরন ব্রিজ ক্রস করার মজাই আলাদা। ফাঁকাই ফাঁকাই বহরমপুর বাইপাস ক্রস করছি, রাস্তায় কোনো গাড়ি নেই, শুধু আমি একাই একা। ক্যা বাত, এর মধ্যে কিন্তু আলাদাই একটা সুকুন আছে। সামনেই দেখো একটা সাইনবোর্ড, আর এখান থেকে কিন্তু আমাদের কলকাতার ডিস্টেন্স আছে 191 কিলোমিটার, আর কৃষ্ণনগর আছে 83 কিলোমিটার দূরে। তো রাস্তা পুরোই জ্যাম, কারণ এখানে হাট বসেছে, সবাই ছাগল গরু টরু নিয়ে আর কি চলে এসছে। আমি যত জানতাম হাট হয় বিকেলবেলা, বাট এখানে দেখছি সকালবেলাই হাট বসে গেছে। পরপর দুদিন কিন্তু আমি সারাটা দিন সারাটা রাত কনস্ট্যান্ট উইদাউট এনি স্টেতে রাইড করছি। আর রাতে রাইড করার ডিসিশনটা আমি এই কারণে নিয়েছিলাম, কারণ আমি এর আগেও অনেক রাতে রাইড করেছি আর অনেক ভালোই আর কি লেগেছে। বাট এই পরপর দুদিন রাতে রাইড করার পর এক্সপিরিয়েন্সটা যে খুব একটা ভালো না, আমি সেটা একদমই বলতে পারবো না। বড় বড় ট্রাক লরি এগুলো না রাস্তা থেকে এত জোরে জোরে যায়, হার্টবিট যেন খুলে হাতে চলে আসবে। তারপরের কথা হচ্ছে রাস্তার এদিক ওদিক একটু করে এগোনোর সাথে সাথে কুকুর মরা, ছাগল মরা, শিয়াল মরা, মানে একটা বীভৎস বাজে পরিস্থিতি। রক্তের গন্ধ, মাংসের পচা গন্ধ, মানে এগুলো জাস্ট আমি নিতে পারছিলাম না। আর সব থেকে বড় প্রবলেম হ্যালোসিনেশন, যেটা তো প্রচুর পরিমাণে আমার হয়েছে। আর আমি জানি না, আমার এখনও মনে হচ্ছে হ্যালোসিনেশনের মধ্যেই আমি আছি। তো এই সব কিছুর পর আমার একটা জিনিসই মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস একটা লিমিট পর্যন্তই ঠিক আছে, ওভার কিছু করলে না সব কিছুই খারাপ মনে হয়। NH 12-এ আছি, মানে কৃষ্ণনগর ঢুকে গেছি, আর এই সেই জায়গা যে জায়গায় আমি যখন মেঘালয় যাচ্ছিলাম পুরো জলে জল, সমুদ্র হয়েছিল আর কি। হালি শহরের কাছাকাছি আছি, আর এখানকার এই রাস্তাটা পুরো দুর্দান্ত। বাট যত কলকাতার কাছাকাছি যাচ্ছি না তত বেশি গরম গরম ফিল হচ্ছে। মধ্যমগ্রাম ঢুকে গেছি, আর বুঝতেই পারছো আস্তে আস্তে কিন্তু জ্যামও বেড়ে যাচ্ছে। যে যাই বলুক ভাই, কলকাতায় আসার পর কিন্তু আলাদাই একটা স্বস্তি পাচ্ছি, বাড়ি যাওয়ার একটা খুশি পাচ্ছি, বাস খুশি পাচ্ছি। এখান থেকে গড়িয়ে আছে আর মাত্র 12 কিলোমিটার দূরে। উফ, শান্তি শান্তি, এগুলোই শান্তি। এখন আমার ভাবলেই অবাক লাগছে, হ্যাঁ বাংলাদেশ থেকে কন্টিনিউ দুদিন রাইড করে নাকি আমি কলকাতা চলে এলাম। আমি জানি না তোমরা কখনো এরকম করেছো কিনা, যদি করে থাকো আমায় কমেন্ট করে জানিও। ইয়ে, ফাইনালি আমি পাটুলিতে ঢুকে গেছি। চলো বস, বাইকটাকে সাইড করে দেন, তোমাদের সাথে বাকি কথা বলছি। ঘড়িতে বাজে ঠিক দুপুর 1:02। আমি কিন্তু কলকাতা দাঁড়িয়ে আছি, যেটা তোমাদেরকে বলেছি। আর আজ তাহলে দু চাকার বাঙালি রাইডিং গ্রুপের এই যে রাখি বন্ধনের অনুষ্ঠান, তাতে আমি অ্যাটেন্ড করতে পারছি। আমার পক্ষীরাজ মানে আমার 220 বাইক কিন্তু আমার দারুণ সাথ দিয়েছে, দারুণ। সাথে তোমাদের ভালোবাসায় আজকে আমার উইশ লিস্টের আরও একটা ডেস্টিনেশন কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো সেই সাথে গাইস প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমার মুখ চোখের অবস্থা থেকে আই গেস তোমরা বুঝতে পারছো যে কী অবস্থা, পুরো কালো হয়ে গেছে ধুলোতে। তো আমার কলকাতা টু মেঘালয়ের যে টোটাল সিরিজ, টোটাল ভিডিও সব কিছু আজকে এখানে এই ভিডিওতেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।